আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ হিসাব পরিচিতি থেকে বা হিসাবের বইসমূহ অধ্যায় থেকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নগুলো বেশিরভাগ আসে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। আমি এখানে প্রায় তোমাদের প্রত্যেকটা বোর্ড কোশ্চেন 2025 সাল থেকে প্রায় 20 সাল পর্যন্ত সব প্রশ্নগুলো দেখে এখানে ক নম্বরে যে ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসে থাকে সেগুলো একটা লিস্ট করে রেখেছি। এরপরে খ এবং গ নম্বর অর্থাৎ 4 নম্বর প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসে থাকে বা যেগুলো আসছে সেগুলোর একটা লিস্ট করে এখানে দেখিয়েছি। আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি শিখে ফেলতে পারো তাহলে খ নাম্বার এবং গ নাম্বার তোমরা ইনশাল্লাহ করতে পারবা এই অধ্যায় থেকে। আর প্রতি বছরে এই অধ্যায় থেকে অবশ্যই অঙ্ক থাকে একটি, অনেক সময় দেখবা 2টি অঙ্ক এই অধ্যায় থেকে এসে থাকে। এখানে সবচেয়ে বেশি আসে দেখা যায় সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। এই প্রশ্নটা তুমি অনেকবার দেখবা এবং বেশিরভাগ প্রশ্নে তোমরা দেখবা, তোমরা চাইলে গাইড বই নিয়ে দেখো। এখানে প্রারম্ভিক মূলধন প্রশ্নটা বিভিন্ন বোর্ড কোশ্চেনে অনেকবার আসছে। আচ্ছা, প্রারম্ভিক মূলধন আমরা কীভাবে নির্ণয় করব? আমার একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা এই ভিডিওর সাথে দিয়ে দিব তোমাদের, এই ভিডিওটা দেখে আসতে পারো। আমি এখানে প্রায় বোর্ড কোশ্চেনের প্রারম্ভিক মূলধনগুলো আলোচনা করেছিলাম 2023 সালের বোর্ড প্রশ্নগুলো সম্পর্কে। আচ্ছা, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র কি? একদম সহজ। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখানে একটু সমস্যা হয় প্রারম্ভিক সম্পদ নির্ণয় থাকলে, যখন প্রশ্নের মধ্যে ব্যাংক ঋণ বা ঋণ থাকে তখন সেক্ষেত্রে একটু সমস্যা লাগে আমাদের। আর আরেক ক্ষেত্রে আরেকভাবে করা যায় প্রারম্ভিক মূলধন নির্ণয়, শুধু মালিক যেগুলো আনছে নিচ থেকে সেগুলো যোগ করে দিলেও আমাদের প্রারম্ভিক মূলধন হয়ে যায়, প্রশ্ন যদি কোনো দায় না থাকে। প্রারম্ভিক মূলধনের জন্য আমরা এই প্রশ্ন থেকে সমাধান করে দেখবো আজকে। প্রারম্ভিক মূলধন কীভাবে করা যায় আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আমরা যখন বোর্ড কোশ্চেন আলোচনা করব সেখানে সিরিয়ালি আমরা প্রারম্ভিক মূলধন থেকে শুরু করে যত ধরনের প্রশ্ন আছে সবগুলোই আমরা আলোচনা করব। তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র কী শিখছি আমরা এখন? প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায় বিয়োগ প্রারম্ভিক দায়। এখন প্রারম্ভিক সম্পদ কোনগুলো? প্রারম্ভিক বলতে কোনগুলো বলেছে? বছরের প্রথমে বা মাসের প্রথমে মালিক ব্যবসা শুরু করার সময় যে সম্পত্তিগুলো নিয়ে আসে তার টোটাল যোগফলকে বলা হয় প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক দায় কোনগুলো? প্রারম্ভিক দায়গুলো হচ্ছে যে ঋণগুলো থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো থেকে বা প্রতিষ্ঠান থেকে যে টাকাগুলো পেয়ে থাকে বিভিন্ন হিসেবের নাম দিয়ে, যেমন ঋণ হিসাব, প্রদেয় হিসাব, এই ধরনের হিসাবগুলোকে আমরা দায় বলে থাকি। আচ্ছা, এই অঙ্কটা আমরা সমাধান করব প্রারম্ভিক মূলধনটা এই প্রশ্ন থেকে। আমরা এখন করব প্রারম্ভিক সম্পদ। আমাদের আগে তো চিন্তা হবে সম্পদ কোনগুলো। আমরা এর পূর্বে ক্লাসে আমরা দেখিয়েছি সংক্ষেপে, আমাদের বলছিলাম আমাদের 5 ধরনের হিসাব আমাদের নিয়ে কাজ করতে হয়। সেই 5 ধরনের হিসাবগুলো মুখস্থ করে আসার জন্য আমরা এর পূর্বে ক্লাসে দেখিয়েছি নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতি এবং প্রাপ্য হিসাব, এগুলোর উপর কাজ করেছিলাম। আমাদের প্রথমে কাজ হচ্ছে এই 2 লাইনের এই প্রশ্ন থেকে বা এই লাইন থেকে আমাদের সম্পদ কোনগুলো সেটা বের করা। তাহলে এখানে দেখো তো পরে 2025 সালে 1 জানুয়ারি তারিখে রহিম নগদ, এই নগদ একটা সম্পত্তি হিসাব। এরপরে 80,000 টাকা এবং 40,000 টাকার আসবাবপত্র, এই আসবাবপত্র একটা সম্পত্তি হিসাব। ও করিম থেকে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে ঋণ হচ্ছে একটা হিসাব, সেটা হচ্ছে দায় হিসাব। দেখো, ঋণ হচ্ছে দায় হিসাব। ব্যবসা শুরু উক্ত মাসে তার লেনদেন সমূহ। এখানে আমি এখানে 3টা দাগ দিয়েছি, এগুলো হচ্ছে হিসাব বা এগুলি হিসাব নয়। জানুয়ারি কোনো হিসাব নয়, তারিখ কোনো হিসাব নয়, এবং ব্যবসায় কোনো হিসাব নয়, শুরু কোনো হিসাব। তোমাকে হিসাবগুলো ভালো করে জানতে হবে। হিসাবগুলো আমি দেখিয়েছি প্রথম ক্লাসে, আমরা একটা লম্বা লিস্ট দিয়েছি, এবং তোমরা যখন এসএসসিতে পড়ছো তাহলে অবশ্যই হিসাবগুলো তোমাদের মুখস্থ আছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রারম্ভিক সম্পদগুলো যোগ করবো, তার থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিব। প্রারম্ভিক সম্পদ কী আছে? এখানে নগদ এবং আসবাবপত্র আছে। তাহলে আমরা এই 2টা লিখে ফেলি। এখানে আমরা লিখতে পারি তাহলে নগদ, প্রারম্ভিক সম্পদ পেলাম তাহলে নগদ প্লাস কী পেলাম? একটা আসবাবপত্র। তাহলে প্রারম্ভিক সম্পদ পাচ্ছি 2টা, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। কিছু বইয়ে দেখবা কলাম দিয়ে দেখেছে একই ধরন। তারপর কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন দিলাম। তারপর দিতে হবে কি? প্রারম্ভিক দায়। দায় কি আছে প্রশ্ন দেখো তো, এই দেখো ঋণ দায় হিসাব। তাহলে আমরা এখান থেকে ঋণটা নিয়ে এখানে বসাই দিই। এখন আমরা অ্যামাউন্টটা লিখব, কয় টাকা সেটা। নগদ কত টাকা আছে? নগদ দেখো এখানে আছে নগদ 80,000 টাকা, কিন্তু এখানে যদি আমরা নগদ শুধু 80,000 টাকায়, তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনটা ভুল হবে। কারণ কেন? এখানে একটা ঋণ দেওয়া আছে, যে ঋণটা নিয়েছিলাম আমি, সেই ঋণটাও কিন্তু আমি কিসে নিয়েছিলাম? মনে করো তুমি ব্যবসা শুরু করতেছো, অঙ্ক করার সময় আমি বলছিলাম এখানে নিজেদের অঙ্ক, মনে করো রহিম তুমি
তুমি যখন এই অঙ্কটা দেখতে তুমি রহিম মনে করো, তুমি নগদ ব্যবসা শুরু করার সময় তুমি 80,000 টাকা নগদ আনছো, 40,000 টাকার আসবাবপত্র আনছো, চেয়ার টেবিল আনছো মনে করো 40,000 টাকা মূল্য, এবং 50,000 টাকা ঋণ আনছো। এখন এই ঋণটা তুমি তোমার বন্ধু থেকে নিছো মনে করো, তাহলে বন্ধু থেকে কী বলেছো, তুমি সকালে গেছো বন্ধুর পাশে বলছো আমাকে 50,000 টাকা ধার দাও, সে 50,000 টাকা তোমাকে দিল। তাহলে এটা যখন সে দিল, তোমার কাছে এক প্রকারের নগদ আছে না, বা পকেটে আছে না টাকাটা, এবং তোমার আগে ছিল নগদ 80,000 টাকা, তোমার বন্ধু দিকে নিছো নগদ 50,000 টাকা। তাহলে এখন নগদ কত দাঁড়ালো, 80,000 সাথে আমার 50,000 যোগ করতে হবে, অর্থাৎ 1,30,000 টাকা আমার নগদ হচ্ছে। তাহলে এখানে আমরা নগদে দেখাবো 1,30,000 টাকা। আলাদা আলাদা করেও দেখাতে পারি, 80,000 টাকা একটা প্লাস 50,000 টাকা, ঋণটা 50,000 টাকা ছিল। নগদ কয়টা, নগদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা নগদ, আরেকটা হচ্ছে তোমরা বলতে পারো এটা স্যার ঋণও, ঋণ ঠিক আছে, দায়, এটা দায়, এটা আমরা বিয়োগ করে দিব পরে। এইটাও আবার আমাদের নগদে দেখাতে হবে, কারণ ঋণটা আমি নগদেই নিছি। যদি এখানে ব্যাংক ঋণও থাকতো তখনও এটা নগদে দেখাতে হতো। যদি এখানে প্রদেয় হিসাব হতো তখন কিন্তু এটা দেখাতে হতো না। ঋণ বা ব্যাংক ঋণ থাকলে তখন সেটা নগদের সাথে যোগ করে দেখাতে হবে। এরপরে কি আছে, আসবাবপত্র দেখাবো কত, যোগ দিয়ে আমরা 40,000 টাকা। আমাদের এই কাজটা শেষ, এতটুকু শেষ, আশা করি বুঝতে পেরেছো এটা। এরপরে কী বাদ দিতে হবে, বিয়োগ, দায়টা বাদ দিতে হবে। দায় কি, ওই 50,000 টাকা যেটা ছিল আমরা সেটা বিয়োগ দিব। এখন আমরা যোগ বিয়োগ করে দেখি কত টাকা আসে। 80,000-এর সাথে 50,000 টাকা যোগ করলে 1,30,000 টাকা। 1,30,000-এর সাথে যদি আমি 40,000 টাকা যোগ করি 1,70,000 টাকা হবে আমাদের। এরপরে বিয়োগ দিব কত, 50,000 টাকা। এখন কত দাঁড়ালো তাহলে আমাদের, এখন আমরা 50,000 টাকা বিয়োগ করে দিব, 1,70,000 টাকা থেকে 50,000 টাকা চলে গেলে 1,20,000 টাকা আমাদের আনসার হচ্ছে। আমরা এখানে টাকা লিখে দিতে পারি। প্রারম্ভিক মূলধন আমাদের নির্ণয় শেষ। এখন আর একটা বিষয় খেয়াল করো, এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছিলাম শুধু প্রারম্ভিক সম্পত্তিগুলো যোগ করে দিলেও আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে যাবে। কিভাবে দেখো, এখানে মালিক নিচ থেকে আনছিল কত টাকা, মালিক নিচ থেকে আনছিল কত, এখানে 80,000 টাকা নিচ থেকে আনছিল এই টাকাটা, এবং আসবাবপত্র দিয়েছিল কত, 40,000 টাকা। তাহলে এই দুইটা হচ্ছে নিজের, এই দুইটা নিজের, এটা তো ঋণ নিছে। তাহলে এই দুইটা যোগ করে দাও তো, 80,000 টাকা এবং 30,000 টাকা, 40,000 টাকা, 1,20,000 টাকা। দেখো তো 1,20,000 টাকা মিলে গেছে কিনা, মিলে গেছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবা, সেটা কখন করব, যখন ব্যাংক ঋণ অথবা ঋণ থাকবে তখন আমি এভাবে করে দিতে পারি, অথবা কোনো দায় না থাকলে আমি এভাবে করে দিতে পারি। কিন্তু যখন কোনো প্রশ্নে দেখবা এখানে প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাব নামে একটা দায় আছে, প্রদেয় হিসাব নামে একটা দায় আছে, তখন কি করতে হবে, তখন কিন্তু এই দুইটা যোগ করে তখন কিন্তু দায়টা বিয়োগ করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ প্রারম্ভিক মূলধনটা এতটুক। এইটাতে সংক্ষেপে দেখো, আমরা বোর্ড কোশ্চেন আলোচনা করলে সিরিয়ালি এখানে দেখে নিও, যেটাতে তোমরা সমস্যায় পাবা। আর কোন বোর্ড কোশ্চেনটা তোমাদের যেমন আমাদের বলো, আমরা অবশ্যই সমাধান করে দিব। আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্ন আমরা দেখি কী ধরনের প্রশ্ন আমাদের হয়ে থাকে। আমরা তো 1 নম্বরটা সমাধান করলাম। 2 নম্বর হয়ে থাকে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। এইটা অনেকবার আসছে। আচ্ছা, এখন ব্যবসায়িক লেনদেন নয় কোনগুলো, প্রথম ক্লাসে আমরা দেখিয়েছি ঘটনা এবং লেনদেন কোনগুলো, একেবারে ছবির মাধ্যমে তোমরা একটু দেখে নিতে পারো। এই ভিডিওর লিঙ্ক তো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দেখো, ব্যবসায়িক লেনদেন হতে হলে কি হতে হবে, ব্যবসায়িক লেনদেন হতে হলে প্রথমে এটা লেনদেনটা ব্যবসায়িক হতে হবে। প্রথমে কি হতে হবে, ব্যবসায়িক হতে হবে। এই ধরনের কয়েকটা উদাহরণ আমরা দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলা আছে, দেখো একটু উদাহরণ দেওয়া আছে, মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। এখানে যে মালিক ঋণ গ্রহণ করছে এটা কিন্তু একটা লেনদেন হয়েছে, কিন্তু এটা কি ব্যবসায়িক নাকি তার ব্যক্তিগত, এখানে বলাই আছে তার ব্যক্তিগত। তাহলে ব্যক্তিগত হিসাব নিকাশ, তার ব্যক্তিগত ব্যাপার মালিকের, এটা তো ব্যবসায়ীর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এটা ব্যবসায়িক লেনদেন নয়। আশা করি বুঝতে পেরেছ। যদি বলতো ব্যাংক হতে ঋণ গ্রহণ, তখন কিন্তু এটা ব্যবসায়িক ধরে নিতাম, কিন্তু এখানে ব্যক্তিগত বলে দেওয়াতে এটা কোনো ব্যবসায়িক লেনদেন নয়, এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত বিষয়, ব্যবসায়ীর সাথে কোনো হিসাব নিকাশ নাই এই লেনদেনের সাথে। এরপরে বলা আছে আসবাবপত্র অথবা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। এই লেনদেনটা অনেকবার আসে আমাদের প্রশ্নে, এই ধরনের ঘটনা অনেকবার দেখা যায় লেনদেনে। এখানে আসবাবপত্র ও পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, ফরমায়েশ প্রদান মানে কি বোঝাচ্ছে, ফরমায়েশ প্রদান মানে বোঝাচ্ছে যে
আমি পণ্য ক্রয়ের জন্য শহর থেকে মালামাল কাটি। তো তাকে বললাম, একটা কাগজে লিখে দিলাম, মনে করো বললাম যে ভাই আমার এই পণ্যগুলো আমার লাগবে, আপনি পাঠিয়ে দিন। এইটার নামই হচ্ছে ফরমাইশ। মানে আমি তাকে মনে করো ফোন করে তাকে বলে দিলাম আমার জন্য, আমার দোকানের জন্য এই পণ্যগুলো আমাকে দিবেন। এই কথাটার নামই হচ্ছে ফরমাইশ। কিন্তু এখানে দেখো তো, আমি কি তাকে টাকা দিছি? না। সে কি আমাকে পণ্য দিছে? দেয় নাই। তাহলে এটা কোনো লেনদেন নয়। আশা করি বুঝতে পেরেছ। যখন সে আমাকে পণ্য দিবে, আমি তাকে টাকা দিব, তখন লেনদেন হবে। অথবা সে আমাকে পণ্য দিলে তখনও হবে, সেটা বাকিতে লেনদেন হবে। 3 নম্বর, ম্যানেজার অথবা কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটাও কোনো লেনদেন নয়। লেনদেন হতে হলে কি হতে হবে? একটা বিষয় মনে রাখো, লেনদেন হতে হলে 2টা বৈশিষ্ট্য মনে রাখো। একটা হচ্ছে সেটা ব্যবসায়িক হতে হবে, আর একটা হচ্ছে অর্থ আদান প্রদান হতে হবে। অর্থের বিনিময়ে কোনো কিছু পাইতে হবে বা দিতে হবে। এখানে দেখো তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা। ম্যানেজার বা কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এখানে কি কোনো আর্থিক লেনদেন হয়েছে বা অর্থ আদান প্রদান হয়েছে বা কোনো কিছু বিনিময় হয়েছে? না, হয় নাই। মাত্র মনে করো তোমার দোকান আছে, তোমার দোকানে একজন কর্মচারী নিয়োগ দিছে। অর্থাৎ তোমার মনে করো মুদির দোকান আছে, সেখানে একজন ছেলে আছে যে মালামাল মাপজুপ করে, হয়তো দেখতেছো তোমার আরেকজন কর্মচারী রাখবে, তুমি আরেকজন নিয়োগ দিলা। অথবা তুমি দোকানে থাকতে পারতো, তুমি আরেকজন ম্যানেজার নিয়োগ দিলা দেখাশোনা করার জন্য। মাত্র নিয়োগ দিলা, তাকে কি কোনো বেতন দিচ্ছ? দেয়া নয়। সে কি তোমার জন্য কাজ করছে? করে নাই। তার মানে এটা লেনদেন নয়। আর এখানে কোনো অর্থের আদান প্রদানও হয়নি। এরপরটা দেখো, ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। এটা কিন্তু লেনদেন, কিন্তু ব্যবসায়িক লেনদেন নয়। আমাকে কত বললো? ব্যবসায়িক লেনদেনগুলো বের করতে বললো। তাহলে এটা ব্যক্তিগত হিসাব, তার ব্যক্তিগত বিষয়, এখানে ব্যবসায়িক লেনদেনের মধ্যে আসবে না। এরপরটা কি দেখতে পারি? কর্মচারী অথবা ম্যানেজারের দুর্ঘটনায় মৃত্যু। তাহলে এখানে এটা কি লেনদেন? লেনদেন নয়। লেনদেন হতে হলে কী হতে হবে? ব্যবসায়িক হতে হবে, এটা তো বাদ। আর অর্থ বিনিময় হতে হবে। এখানে কোনো অর্থ বিনিময় হয় নাই, এটা কোনো লেনদেন নয়। এরপর দেখি, পণ্য বা আসবাবপত্র ক্রয়ে চুক্তি বা অর্ডার প্রদান করা হলো। এটা হচ্ছে ও ফরমাইশ প্রদানের মতো আর কি। মাত্র চুক্তি করলাম বা অর্ডার দিলাম, আমি তাকে টাকাও দিই নাই, সে আমাকে পণ্য বা আসবাবপত্র দেয় নাই, অর্থাৎ সেটা লেনদেন নয়। আশা করি তোমরা এখন কোনটা লেনদেন কোনটা ঘটনা সেটা পরীক্ষায় আসলে ইনশাল্লাহ পারবে। আমরা এখন দেখব পরবর্তী প্রশ্নটা। আমাদের 2 নম্বর প্রশ্ন করা শেষ। এখন আমরা দেখব 3 নম্বর প্রশ্নটা। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা খ নম্বরও দেওয়া হয়, আবার খ নম্বরও দেওয়া হয়। বড় আকারে যদি দিতে চাই তাহলে ক নম্বরে দেয়, আর যদি 2-1টা পয়েন্টে তাহলে ক নম্বর দিয়ে থাকে। এখন মালিকানা শর্ত আমরা কীভাবে নির্ণয় করব? আমরা সকলে এর পূর্বে ক্লাসে দেখিয়েছি, তারা দেখে আসছো আর কি। ওইখানে দেখেছি মালিকানা শর্ত কীভাবে নির্ণয় করা হয়। আমরা অ্যাকাউন্ট ইকুয়েশন বা সূত্রের মধ্যে দেখা যায়, ওই বের করতে গেলে আমাদের কী হিসাব যোগ করতে হয়? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন করে মালিকানা সত্ত্ব বের করতে। এখানেও সেমভাবে আমরা বের করব। এই সূত্রটা একটু দেখে আসি আমরা। মালিকানা সূত্রের সূত্রটা কীভাবে আমরা বের করি? এখানে দেখো, মালিকানা সত্ত্ব বের সূত্র কি? মূলধন যোগ তার সাথে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কি? ব্যবসা শুরু করার সময় মালিক নগদ টাকা, আসবাবপত্র, পণ্য, এইসব যাই দেয় আর কি, সবগুলোকে বলা হয় মূলধন। সবগুলো কি? মূলধন। এরপরে মনে করো পরবর্তী প্রথম মাসে ব্যবসা শুরু করলো, মাঝখানে করে গিয়ে সে আবার কোনো কিছু দিছে, নগদ টাকা দিছে, অথবা নিচ থেকে পণ্য কিনে দিছে ব্যবসায়, অথবা আসবাবপত্র আছে, সেটার নাম হচ্ছে অতিরিক্ত মূলধন। সেটা যোগ করতে হবে। তাহলে মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে মূলধন আর অতিরিক্ত মূলধন একই ধরতে পারো তোমরা। সেজন্য বললাম মূলধন যোগ আয়। তাহলে এরপরে আসবে ব্যবসায়িক আয়সমূহ। আয়সমূহ বলতে সবগুলো হয়, যেমন পণ্য বিক্রয়, সেবা দিলে আর কমিশন পাইলে, এই ধরনের সবগুলো আয় এখানে যোগ করতে হবে। তার থেকে বাদ দিতে হবে ব্যবসায়িক ব্যয়সমূহ, যত প্রকারের ব্যয় আছে, যেমন বিদ্যুৎ বিল ধরতে পারো, ভাড়া ধরতে পারো, এরপরে বেতন, এই ধরনের হিসাব থাকলে আমরা বাদ দিব। এরপরে উত্তোলন বাদ দিতে হবে। উত্তোলন আমরা বিভিন্ন নামে ডাকি। উত্তোলন শুধু ক্লিয়ারলি থাকলে উত্তোলনটা বাদ দিব। আর যদি বলা হয় আয়কর কিন্তু এক ধরনের উত্তোলন। এরপরে জীবন বীমা, এগুলো কিন্তু উত্তোলন এক ধরনের। তাহলে এগুলো আমরা যোগ বিয়োগ করে মালিকানা সত্ত্বটা বের করবো। আমরা বোর্ড কোশ্চেন করলে এটা সমাধান করে দেখাবো। এরপরটা আমরা দেখব যে প্রশ্নটা সবচেয়ে বেশি আছে। এরপরে আসে প্রায় সময় দেখা যায় মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো অথবা নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে হচ্ছে
নিট ক্রয় বা মোট ক্রয় কীভাবে বের করতে হয় একটা সূত্র আছে, সেই সূত্র আমাদের দেখে আসতে হবে। নিট ক্রয় বের করার সূত্র হচ্ছে ক্রয়, প্রথমে পণ্য ক্রয় করলে সেটা আসবে, এরপরে আসবে অলিখিত ক্রয়, অর্থাৎ প্রশ্ন যদি বলা থাকে আমরা অলিখিত ক্রয় এত টাকা, তখন আমরা সেটা ক্রয়ের সাথে যোগ করতে হবে, লিখে নেবে যোগ করবো। তার মধ্যে ক্রয় করার পর আমরা যদি ফেরত দিই সেটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। এরপর যদি প্রশ্নে ক্রয় বার্তা থাকে সেটা আমাকে বিয়োগ দিতে হবে। ক্রয় বার্তা মানে কি, আমি পণ্য ক্রয় করার সময় মনে করো 1 লক্ষ টাকার মালামাল কিনছি, তার মধ্যে পাইকারি ব্যবসায়ী আমাকে মনে করো 2% বার্তা দিছে বা মাফ করে দিছে, মনে করো 1 লক্ষ টাকার মধ্যে এখন আমাকে পরিশোধ করতে হচ্ছে 98,000 টাকা, এই মাঝখানে 2,000 টাকা যেটা মাফ করে দিছে সেটা হচ্ছে ক্রয় বার্তা, সেটা কী করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। এরপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, পণ্য টাকা নয়, যদি মালিক পণ্য উত্তোলন করে থাকে সেটা ক্রয়কৃত মাল বা পণ্য, সেজন্য ক্রয় থেকে সেটাও বাদ দিতে হবে। তারপর বিয়োগ করতে হবে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের দোকানে নতুন কোনো পণ্য আনছে যেটা বাজারের মানুষ বা আশেপাশের মানুষ জানে না, তখন কি করতে হয়, এটা আমি মনে করো 100টা কলম নিয়ে আসলাম, তাহলে এই কলম সম্পর্কে এটা ভালো না খারাপ এটা মানুষকে জানানোর জন্য আমি তার মধ্যে 10টা এমনি মানুষকে বিতরণ করে দিলাম, তাহলে সেটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন, সেটা আমি পণ্য বিতরণ করলাম। পণ্য কীভাবে আনছিলাম, ক্রয় করে আনছিলাম, সেজন্য পণ্য বিতরণ করলেও সেটা ক্রয় থেকে বাদ দিতে হবে। এরপরে বিনামূল্যে পণ্য বিক্রয়, সেটা একই ধরনের বিজ্ঞাপনের মতো। বিনামূল্যে পণ্য বিক্রয় মানে হচ্ছে আমি পণ্য দিয়েছি, তাদের থেকে কোনো টাকা নিই নাই, সেটাও এখান থেকেই করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমাদের নিট ক্রয় বের করার জন্য কি সূত্রটা কি একটু মুখস্থ করতে হবে, ক্রয় যোগ অলিখিত ক্রয় বিয়োগ ফেরত দিলে সেটা বিয়োগ, এরপরে ক্রয় বার্তা পেলে সেটা বিয়োগ, এরপরে পণ্য উত্তোলন সেটাও বিয়োগ, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ সেটা বিয়োগ, এবং বিনামূল্যে পণ্য বিক্রয় সেটাও বিয়োগ। প্রশ্ন এতগুলো থাকে না, 3-4টা আইটেম থাকে আর কি, আর প্র্যাকটিক্যালভাবে চিন্তা করলে তখন তোমাদের এটা আরও সহজ হবে। এরপর একটা আছে নিট বিক্রয়ের পরিমাণ, কীভাবে বের করতে হয় সেটা আমাদের দেখতে হবে। সেবাইটা সে পরিমাণ আসে না, আমরা অঙ্ক করার সময় একসাথে দেখে নিব। এরপর নিট বিক্রয় আমরা কীভাবে বের করব সেটা একটু দেখি। নিট বিক্রয়ের সূত্র হচ্ছে কি, বিক্রয় একইভাবে ক্রয়ের মতো বিক্রয় যোগ অলিখিত বিক্রয়, এখানে বলছিলাম ক্রয় যোগ অলিখিত ক্রয়, এখানে বিক্রয় বেলায় বিক্রয় যোগ অলিখিত বিক্রয়, অলিখিত মানে লিখি নাই সেটা লিখব। এরপর এখানে বলছিলাম ক্রয় ফেরত, ক্রয় বেলায় এখানে আসবে বিক্রয় ফেরত। এরপরে এখানে বলছিলাম ক্রয় বার্তা, এখানে হবে বিক্রয় বার্তা, দুইটাই বিয়োগ, এখানে ফেরত বিয়োগ, এখানে ফেরতটা বিয়োগ, ক্রয় বার্তাও বিয়োগ। সেমভাবে এখানে বিক্রয় ফেরত বিয়োগ এবং বিক্রয়ের বার্তাও বিয়োগ করতে হবে। এখন দেখব আমরা, এটা তো আমাদের শেষ হলো, এখন দেখবো আমরা মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নটা আসছে পরীক্ষায়, দায় মানে তুমি যদি দায়গুলো চিনে থাকো, যেমন আমাদের ঋণ হতে পারে, ব্যাংক ঋণ হতে পারে, প্রদেয় হিসাব হতে পারে, এগুলো সবগুলো দায়, আমরা হিসাবগুলো চিনলে এটা শুধু দায়গুলো যোগ করে দিলে আমাদের আনসারটা হয়ে যাবে। এখন দেখব হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়। এই প্রশ্নটা আসছে দেখতেছি কয়েকটা বোর্ডে, তাহলে উত্তোলন তোমাকে কোনগুলো উত্তোলন সেগুলো তো আগে চিনতে হবে। এখানে উত্তোলনের জন্য বিভিন্নভাবে মালিক উত্তোলন করে থাকে, মূলধন দেয় মালিকে, আবার উত্তোলন করে নিয়ে যায় মালিকে বিভিন্নভাবে উত্তোলন করে থাকে। তাহলে কোনগুলো উত্তোলন সেগুলো চিনলেই আমি উত্তোলন হিসাবের অঙ্ক আসলে আমি পারবো। একটা হচ্ছে মালিক নগদ টাকা তুলতে পারে, নগদ উত্তোলন। আরটা হচ্ছে পণ্য উত্তোলন করতে পারে, অর্থাৎ মনে করো সে নিজের জন্য দোকান থেকে কিছু নিয়ে গেল আর কি, মনে করো তুমি দোকানদার, তুমি কিছু নগদ টাকা তুলে নিয়ে গেছো হচ্ছে 5,000, সাথে মনে করো বাসায় মেহমান আসছে কিছু বিস্কিট নিয়ে গেল, এগুলো হচ্ছে তোমার পণ্য উত্তোলন বলা হয়। তাহলে নগদ উত্তোলনের সাথে পণ্য উত্তোলন যোগ করতে হবে। এরপরে বলতেছে যে মালিক কর্তৃক পণ্য ব্যবহার, একই কথা, পণ্য উত্তোলন আর পণ্য ব্যবহার মালিকে ব্যবহার করে সেটাও যোগ করতে হবে। তার সাথে যোগ করতে হবে আয়কর এক ধরনের উত্তোলন। আয়কর কি? আয়কর হচ্ছে মালিকের যে আয়টা হয়েছে তার উপর সে সরকারকে কর দিবে, সে করটা সে দিচ্ছে কোথা থেকে? প্রতিষ্ঠান থেকে, সেজন্য সেটা এক ধরনের উত্তোলন। তাহলে উত্তোলনের মধ্যে হিসেব করতে গেলে আয়করটা আমাকে যোগ করতে হবে। এরপরে জীবন বীমা প্রিমিয়ামও এক ধরনের উত্তোলন, অর্থাৎ মালিকের জীবনের উপর যদি বিমা করা থাকে সে বিমার টাকা যদি প্রতিষ্ঠান থেকে দেয় সেটাও হচ্ছে এক ধরনের
উত্তোলন। তাহলে আমরা মনে রাখতে পারবো উত্তোলন সূত্র, উত্তোলন কয়টা আছে এইখানে যে কয়েকটা উত্তোলন আছে সেগুলো বারবার পরীক্ষায় বা অঙ্কে আসে। যেমন নগদ উত্তোলনটা আসে, পূর্ণ উত্তোলনটা আসে বেশি বেশি ক্ষেত্রে, আয়কর আর জীবন বীমা প্রিমিয়ামটা আসে। সবগুলো যোগ করে দিলে আমাদের উত্তোলনটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ সংক্ষেপে এই প্রশ্নগুলো। এরপরে প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করা, এটা হচ্ছে ক নম্বর প্রশ্নটাই একই সেম 9 নম্বর প্রশ্ন। প্রারম্ভিক সম্পদ মানে হচ্ছে মালিক আসার সময় বছরের প্রথমে বা মাসের শুরুতে উপরে লেনদেনে যে সকল সম্পত্তি সমূহ আছে সবগুলো যোগ করে দিলে আমাদের 9 নম্বর প্রশ্নটা হয়ে যাবে। এখন আমরা দেখব খ এবং গ নম্বরে কোন কোন ধরনের প্রশ্ন হয়। এখানে একটা সমস্যায় পড়ে দেখলাম স্টুডেন্টরা প্রশ্ন বুঝতে সমস্যা হয় অনেক সময়। আমাদের বুঝে নিতে হবে কী প্রশ্ন করছে এবং আমাকে কি করতে হবে। এখানে খ এবং গ নম্বরে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমরা কিন্তু ইতিমধ্যে এসএসসিতে করে আসছি, আর যারা সেকেন্ড ইয়ারে বর্তমানে সেগুলো কিন্তু ফার্স্ট ইয়ারও আমরা করেছি। আমাকে এখন মূল কাজ হচ্ছে আমার প্রশ্নটা বোঝা, পরীক্ষায় কী করতে বলছে সেই প্রশ্নটা বোঝা। একই প্রশ্ন অনেক সময় দেখা যায় ভিন্নভাবে বলার কারণে আমরা না বুঝে অঙ্কটা না করে চলে আসি। এখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নটা আসতে দেখা যায় আধুনিক পদ্ধতিতে লেনদেনগুলোর হিসাবে শ্রেণী বিভাগ দেখাও। হিসাবে শ্রেণী বিভাগ এই কথাটা মানে কি বোঝাচ্ছে? হিসাবে শ্রেণী বিভাগ মানে আমি বলছিলাম হিসাব বিজ্ঞানে আমরা কয় ধরনের হিসাব নিয়ে কাজ করি? আমরা 5 ধরনের হিসাব নিয়ে কাজ করি। হিসাবে শ্রেণী বিভাগ, হিসাব বের করব, তার শ্রেণীতে ভাগ করব, অর্থাৎ কোন শ্রেণীতে বসছে বা কোন হিসাবের মধ্যে বসছে। আমরা এটার দিকে তাকালে একটু বুঝতে পারি। আমরা এখানে হিসাব দেখিয়েছিলাম, দেখো এখানে আমরা 5 ধরনের হিসাবের কথা বলি। আমরা হিসাব বিজ্ঞান যারা করি আমরা সব সময় 5 ধরনের হিসাব নিয়ে কাজ করি। এই হিসাবগুলো একেবারে শিখা ফরজে আইন, মানে ফরজ আইন বলতে বোঝাচ্ছে অবশ্যই জানতে হবে, সেটাকে বোঝাচ্ছে আর কি অ্যাকাউন্টিং ছাত্রছাত্রীদের জন্য। এখানে সম্পদ হিসাব আমরা 5 ধরনের হিসাব বলি: সম্পদ, দায় এবং মালিকানা শর্ত, ব্যয় এবং আয়। যদি আমরা সহজে বলতে চাই সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা শর্ত, এই 5টা হিসাব অবশ্যই তোমাদের জানতে হবে। এখন মনে করো একটা কোন শ্রেণী, হিসাব তো চিনলাম, এখন হিসাবের শ্রেণী বিভাগ বলছে, তাহলে হিসাব তো চিনলাম, এই 5 ধরনের এগুলোকে হিসাব বলা হয়। আমরা উত্তোলনটা এক্সট্রা দেখিয়েছি, এটা তোমরা মাথা থেকে জেনে ফেলো। এটা হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, মালিকানা হ্রাস করে। এই 5টা হিসাব তোমরা চিনেছ এখন বা এসএসসি থেকে চিনে আসতেছো। এরপরে বলছে হিসাবে শ্রেণী বিভাগ বলছে, তাহলে হিসাব তো চিনলাম। এখন শ্রেণী বিভাগ কি? কোন লেনদেনের মধ্যে মনে করো আসবাবপত্র পাইছো, আমরা আসবাবপত্র হিসাবকে মনে করে ডেবিট করলাম। শ্রেণী বিভাগ বলতে এখন এই আসবাবপত্রটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, শ্রেণী বলতে এগুলো বলছে এটা কি সম্পত্তিতে পড়ছে, নাকি দায়িত্বে পড়ছে, নাকি মালিকানা সত্ত্বে পড়ছে, নাকি ব্যয়, নাকি আয়ের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে শ্রেণী বিভাগ করা। অর্থাৎ আসবাবপত্র হিসাব বা নগদান হিসাব। যদি আসবাবপত্র বলি তখন বলবো আমরা সম্পত্তি হিসাব, যদি পাই আমরা মূলধন হিসাব তখন বলবো মালিকানা সত্ত্ব হিসাব, যদি পাই আমরা ভাড়া তখন বলবো আমরা ব্যয় হিসাব। অর্থাৎ এই হিসাবটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, সেটা পড়ছে ব্যয় শ্রেণীর মধ্যে, অর্থাৎ ব্যয় হিসাবের মধ্যে পড়ছে। এটাই হচ্ছে এই প্রশ্নটাই করতে বললো। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের কীভাবে দিতে হয়, আমরা একটু উত্তরটা কীভাবে করছে বিভিন্ন বই আমরা দেখে আসি। আমি একটা উদাহরণ এখানে দেখিয়েছি, দেখো এখানে হিসাবের শ্রেণী বিভাগ বলতে এগুলো হচ্ছে হিসাব, এগুলো হচ্ছে হিসাব, এখানে যা দিছে তা হিসাব। কোথায় থেকে পাইছি আমরা? এখানে আমরা দেখিয়েছিলাম, আমি বলছিলাম এখানে এগুলো হচ্ছে সম্পদ হিসাব, এগুলো সম্পদ হিসাব, এগুলো দায় হিসাব, এগুলো সবগুলো মুখস্থ করতে হবে। লম্বা একটা লিস্ট দেখিয়েছি তোমাদের। এগুলো হচ্ছে ব্যয় হিসাব। তাহলে এগুলো জাবাদা করে আমরা এখানে লিখছি, এখানে লিখছে। এখন পাশে কি লিখে দিছে দেখো, এখানে পাশে লিখে দিছে এটা কি হিসাব, সম্পদ হিসাব। নগদান কি হিসাব, সম্পদ হিসাব। সাপ্লাইস কি হিসাব, সম্পদ হিসাব। প্রদেয় মানে দিতে হবে, দায় হিসাব। উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব। দেখো তো আমরা বলতেছি মিথ্যে, দেখো উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করার কি আমি আলাদা দেখিয়েছি। এরপরে দেখো এখানে নগদ কি হিসাব, সম্পত্তি হিসাব আমরা শিখে আসছি। সাপ্লাইস খরচ কিন্তু ব্যয় হিসাব। শুধু সাপ্লাইস সম্পত্তি, আর সাপ্লাইস যদি খরচ হয়ে যায় সেটা ব্যয় হিসাব। এরপরে শুধু সাপ্লাইস সম্পত্তি হিসাব। তার মানে কি দাঁড়ালো, হিসাবের শ্রেণী বিভাগটা আমরা যদি ভালোভাবে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হিসাবগুলো সম্পর্কে একবার ভালো করে ধারণা থাকতে হবে। তাইলে আমরা জাবাদা করব, সাথে সাথে তার পাশে কোনটা কোন হিসাব সেটা বলে দিব।
আশা করি বুঝতে পেরেছ। হিসাবের শ্রেণীবিভাগ বললে কীভাবে করতে হবে, আমাদের প্রথমে জাবাদা করব, জাবাদা করার পর কোনো অ্যামাউন্ট হবে না, আমরা শুধু এর পাশের নামটা বলে দিব এটা কী হিসাব, দেখলে বলে দিতে হবে কোনটা কোন হিসাব। আচ্ছা, হিসাবের শ্রেণী বিভাগকে আরেকভাবে প্রশ্নে এসে থাকে, পরীক্ষার প্রশ্নে অন্যভাবেও বলা হয়ে থাকে। সেটা কীভাবে? প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও শ্রেণী উল্লেখ করো। এই প্রশ্নটাকে এভাবেও বলতে পারে, হিসাব ও শ্রেণী উল্লেখ করো। হিসাব মানে আমরা প্রতিটি হিসাব, এইখানে এগুলোকে বলা হচ্ছে হিসাব, এবং শ্রেণী বলতে কি কোনটা কোন হিসাবের মধ্যে পড়ছে এটা। মানে এই প্রশ্নটাকে এভাবে না বলে এভাবেও বলতে পারে। আরেকবার বলতে পারে প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও শ্রেণী উল্লেখ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ক্রেডিট নির্ণয় করো, একই প্রশ্ন হবে, কিন্তু এখানে আরেকটা কলাম হবে, দুইটা কলাম হবে, একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা লিখে দেবো, আর কোনো কাজ নেই। আচ্ছা, এটা তো গেল প্রশ্ন বুঝতে আশা করি। এরপরটা দেখি কী ধরনের প্রশ্ন হয়ে থাকে। জানুয়ারির এত তারিখে লেনদেন হিসাব সমীকরণের উপাদানসমূহ প্রভাব দেখাও। এই প্রশ্নটা একেবারে তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখো 2025 সালের একটা প্রশ্ন, তো এই প্রশ্নটা বাদ যায় না, খ নম্বরে অথবা গ নম্বরে এই প্রশ্নটা খ অথবা গ। তোমরা বোর্ড বইগুলো উল্টিয়ে দেখতে পারো বা বোর্ড কোশ্চেনগুলো দেখতে পারো। প্রত্যেকটা প্রশ্নে হয়তো 100-দের মধ্যে 2025 সালে মনে করো 10টা বোর্ড কোশ্চেন আসছে, 10টার মধ্যে হয়তো একটা বাদ গেছে বা দুইটা বাদ গেছে, নাহলে প্রত্যেকটাতে আসছে। তার মানে কি, এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাইলে তোমরা 4 নাম্বার প্রশ্ন কমন পেয়ে যাওয়া পরীক্ষায়। এর পূর্বে ক্লাসটা আমরা হিসাব সমীকরণের উপর দেখিয়েছি, তোমরা ওই ক্লাসটা দেখো, এবং আমরা বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করার সময় প্রত্যেকটা হিসাব সমীকরণ দেখাবো। এই প্রশ্নটাকে বিভিন্নভাবে করা হয়। আরেকটা বলতে পারো লেনদেনগুলো টেবিল আর চকের সাহায্যে হিসাব সমীকরণের প্রভাব দেখো। একই কথা, অর্থাৎ টেবিল অঙ্কন করে সেখানে আমরা হিসাব সমীকরণ করে দেবো। এটা যে কথা, এটা একই কথা। আরেকভাবে প্রশ্ন বলতে পারে, কিন্তু হিসাব সমীকরণ প্রভাব দেখো এই কথাটা মিল থাকে। টেবিল চক কোনটা? এইটা, অর্থাৎ হিসাব সমীকরণটা সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত, টেবিল চকটা এটাই। আচ্ছা, এখন দেখবো আমরা 3 নাম্বারটা, লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট দেখো। ডেবিট ক্রেডিট মানে কি? জাবাদাটা আমরা সকলেই জানি, আমরা এসএসসি থেকে করা আসতে জাবাদা কীভাবে করতে হয় এটার কথা আমি বলতেছি না, এটা পরীক্ষায় বারবার এসে থাকে। তবু এখানে দেখানো হয়েছে, দেখো এখানে সংশ্লিষ্ট হিসাবে এখানে জাবাদা করা হয়েছে, এরপর ডেবিট, যেটা ডেবিট হয়েছে সেটা এখানে আর ক্রেডিট দেওয়া হয়েছে, আর এখানে অ্যামাউন্টটা লিখে হয়েছে। এখানে লেখার সময় একটু ডেবিট ক্রেডিট আকারে লিখছে, দেখো এখানে কীভাবে লিখছে, ডেবিটগুলো লিখছে এক সিরিয়ালে আর ক্রেডিটগুলো লিখছে এক সিরিয়ালে। দেখো ডেবিটটা লিখছে, ক্রেডিটটা লেখার সময় একটু পার্থক্য করে লিখছে। এটা দ্বারা বোঝাই ডেবিট কোনটা আর ক্রেডিট কোনটা। এই পাশেও ডেবিট ক্রেডিট তোমরা দিয়ে দিতে পারো। এরপর প্রশ্নটা দেখি, আয় বিবরণী প্রস্তুত করে। এই প্রশ্নটা 2025 সালে কয়েকটা বোর্ড কোশ্চেন আমি দেখছি, সেজন্য এখানে অ্যাড করলাম আয় বিবরণী প্রস্তুত করো। আয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয়? আয় বিবরণী হচ্ছে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেখানে যেই আয় হিসাবগুলো আছে সেগুলো যোগ করে সেখান থেকে যেগুলো ব্যয় হিসাব আছে সেগুলো বিয়োগ করে দিলে আয় বিবরণী হয়ে যাবে। যেমন আমি এই প্রশ্নটা তোমাদের একটু দেখাচ্ছি, আইডিয়া দিচ্ছি। এই প্রশ্নের মধ্যে মনে করো যেগুলো আয় আছে, আয় কোনগুলো তো আমরা চিনি, আয় হিসাবগুলো। এখানে আয় হিসাব আমরা দেখিয়েছি, বিক্রয় কমিশন। আমি এর পূর্বের ক্লাসে বা প্রথম ক্লাসে আমরা একটা চার্ট দেখিয়েছিলাম, তোমাদের স্ক্রিনশট নিয়ে এগুলো মুখস্থ করতে বলছিলাম। সেগুলো সবগুলো আয়গুলো যোগ করে, যেমন এখানে এই আয়, এটা যোগ করব, এটার সাথে যোগ করব, আর কোনো আয় আছে এই কমিশন, এটা যোগ করব। এরপরে মনে করো এখানে আয় কোনো আয় দেখতেছি না, মনে করো এই দুইটা আয়, তার থেকে ব্যয়গুলো বাদ দিবে। এখন তোমাকে প্রথমে ব্যয়গুলো চিনতে হবে, ব্যয় না চিনলে বাদ দিবে কেমনে? যেমন এখানে মাল ক্রয়, এটা ব্যয়, তাহলে এই দুইটা থেকে এগুলো বাদ দিতে হবে। এরপর আছে এখানে এটা নয়, এ পণ্য ক্রয়, এটা ব্যয়, এটা বিয়োগ করতে হবে। এরপরে ভাড়া, এটা ব্যয়, এটা বিয়োগ করতে হবে। এরপর পণ্য নিষ্পত্তি, এটা ব্যয় নয়। তাহলে আয়গুলো থেকে শুধু ব্যয়টা বাদ দিয়ে দিলে আমাদের আয় বিবরণী হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ আয় বিবরণী কী। আয় বিবরণীটা আমাদের শেষ হলো। এখন আমরা দেখব মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। এই প্রশ্নটা আমি এখানেও দেখিয়েছি, এটা একটু আগে আলোচনা করছি, এটা আর করতেছি না। মালিকানা সত্ত্ব কীভাবে? মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ ব্যয় এবং মূলধন যোগ অতিরিক্ত মূলধন, তার সাথে যোগ করবো আয়, তার থেকে বিয়োগ দিব ব্যয়, এবং তার থেকে বিয়োগ দিব আমরা কি উত্তোলন সমূহ আর কি, মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে। এরপরটা হচ্ছে লেনদেন সমূহের সাথে জড়িত হিসাব ও তাদের স্বাভাবিক চের উল্লেখ করো। এই প্রশ্নটা অনেকবার আসছে। তাহলে এখানে লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব বলতে কি আমরা শিখেছি এতক্ষণে, কারণ এই প্রশ্নটা হিসাবের কথা বলছিল।
হিসাব এবং তাদের জের। এখন স্বাভাবিক জের, তাদের স্বাভাবিক জের এখন স্বাভাবিক জের কি সেটা বুঝতে হবে আমাদের। দেখো এখানে সমাধান করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে ওই জাবাদাটাই আর কি, এখানে আমরা দিলাম সংশ্লিষ্ট হিসাবসমূহ, এরপরে হিসাবের শ্রেণী দেখানো হয়েছে কোনটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, এরপরে স্বাভাবিক জের বলতে বোঝাচ্ছে ডেবিট এবং ক্রেডিট করাকে বোঝাচ্ছে। দেখো এখানে সাথে জড়িত হিসাব এবং তাদের স্বাভাবিক জের নির্ণয় করো। তাহলে হিসাবগুলো জাবাদা করে তারপর কোনটা কোন হিসাবের মধ্যে বা শ্রেণীর মধ্যে পড়ছে সেটা লিখছি, যেমন নগদ সম্পত্তি হিসাব, যন্ত্রপাতি সম্পত্তি হিসাব, মূলধন, মালিকানা সূত্র। এরপরে বলে দিচ্ছি এখানে কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট। তোমরা এখানে লেখার সময় একটু ক্রেডিটটা একটু পার্থক্য দিয়ে লিখিও, এই প্রশ্নের মধ্যে হয়তো লিখে নাই। ক্রেডিট লিখার সময় এখানে আলাদা একটু দূরে গিয়ে লিখলে মনে করে এই দুইটা ডেবিট, এখান থেকে ক্রেডিটটা শুরু করলে আশা করি ডেবিট ক্রেডিট এখানে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আজকের ভিডিওটা এতটুকুতেই। আমরা পরবর্তীতে একটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, প্রায় আমরা সবগুলো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।